আসসালামু আলাইকুম। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের যে অ্যানালাইসিস রোডম্যাপটা আমরা দেখব সেটা হলো ফিজিক্স ফার্স্ট পার্ট বা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের। সো আমাদের অ্যানালাইসিস রোডম্যাপে আমরা যেটা করি সেটা হলো সার্টেন কিছু চ্যাপ্টারের টপিক বলে দিই, অর্থাৎ তুমি যে সকল টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমরা সিরিয়াল ওয়াইজ বলে দিব এবং বলে দেওয়ার পরে তোমার কাজ হবে এই টপিকগুলো তোমার আদৌ পড়া হয়েছে কিনা এটা চেক করা, পড়া না হয়ে থাকলে সেই টপিকগুলোর উপর সর্বোচ্চ দক্ষতা অর্জন করা এবং এই টপিকগুলোর পরে আমাদের ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এই টপিকগুলো থেকে সৃজনশীল টেস্ট পেপার মেডিসি থেকে সলভ করা। এই টপিকগুলোর উপরে যদি আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে সবগুলো ক্লাস নেওয়া হয়েছে, বাট তারপরেও আমরা পড়ানো আর তোমার নিজে সলভ করার মধ্যে একটা কিন্তু আসমান জমিন তফাৎ থাকে। সো আমার কাজ হলো বলে দেওয়া, তোমার কাজ হলো সলভ করা। সো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো নিঃসন্দেহে ভেক্টর। ভেক্টর থেকে সাধারণত এইচএসসি পরীক্ষায় খুব একটা পেঁচায় না, কিছু বোর্ড বাদে। যদি তুমি দেখো যে খুব পেঁচানো কোশ্চেন তুমি পারতেছো না, স্কিপ করতে হবে। কারণ যদি তুমি এরকম কোনো বদ্ধপরিকর ধারণা নিয়ে যাও, আরে প্রথম চ্যাপ্টার ভেক্টর অনেক ভালো পড়ছি, এটাই আমি অ্যান্সার করবো, তাহলে কিন্তু বোকামি হবে। তো ভেক্টরের প্রথম যে টপিকটা আমাদেরকে পড়তে হবে, এখানে কিন্তু আমি হ্যাফাজার্ডলি বলতেছি, বাট প্রথম যে টপিকটা আমাদেরকে পড়তে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো অপর পারে পৌঁছানোর সময়, অর্থাৎ নদী নৌকা এবং সর্বনিম্ন পথে এবং সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছানোর যে টপিকটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেনটা তোমাকে সরাসরি মান দিয়ে দিতে পারে, অথবা এই কোশ্চেনটার একটা নতুন টাইপ বের হয়েছে যেটা হলো ভেক্টর আকারে দিতে পারে, যে নদীর বেগ এই ভেক্টর, তোমার নৌকার বেগ এই ভেক্টর, তাইলে কি হবে আলটিমেট রেজাল্টটা। ঠিক আছে? সো নদী নৌকা খুবই ভালো মতো পড়বা। নদী নৌকা পড়ার সাথে সাথে নৌকার গুণ টানার বিষয়টাও পড়ে ফেলবা, নদীর প্রস্থ নির্ণয়ের বিষয়টাও পড়ে ফেলবা। এগুলো বেসিক্যালি সেম টপিক, জাস্ট কানেক্টেড, সেম জিনিস, যে একটা বুঝবে সে বাকিগুলো পারবে। এর বাইরে বাকি যে টপিকগুলো আছে সেগুলো হলো আমাদের লিটারালি একদম বেসিক জিনিসপাতি। ঠিক আছে? যেমন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তারপর হলো ভেক্টর হতে একক ভেক্টর নির্ণয়, এগুলো জাস্ট সূত্রের ম্যাথ। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ভেক্টরের অভিক্ষেপ বা উপাংশ নির্ণয়, তারপর হলো লব্ধি বেগ ও কোণ, অর্থাৎ দুইটা ভেক্টর দিয়ে দিবে, এদের মধ্যবর্তী লব্ধি নির্ণয় করতে হবে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এরপরে বলের লব্ধি নির্ণয়, বলের কোণ। সো এটা আলটিমেটলি সবগুলো একই ভেক্টরকে নির্দেশ করতেছে। এরপরে ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজ আছে, সামান্তরিক আছে। পার্সোনালি আমি আরো দুইটা শিখে রাখতে বলবো, সেটা হলো রম্বস শিখে রাখিও, রম্বসটা শিখে রাখিও, আর আয়তক্ষেত্র হইলে কি হবে, যদিও সবই সেম অ্যাকচুয়ালি, সবই তো একটা করে সামান্তরিক। ঠিক আছে? সো এই দুইটা টাইপও শিখে রাখিও। পরস্পর লম্ব ভেক্টর, পরস্পর সমান্তরাল ভেক্টর কোন শর্তে হয় এটা জানা রাখিও। এবং আমাদের তিনটি ভেক্টর একই সমতলে, এই জিনিসটাকে আমি একটু স্টার মার্ক করব, কারণ রিসেন্ট টাইমসে এটার প্রতি কিন্তু আমাদের একটা ঝোঁক যাচ্ছে। এর পরবর্তীতে আমাদের একটি ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এটাও খুবই সিম্পল একটা টপিক। কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি ছিল? আমাদের নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথের পরে নেক্সট ইম্পর্টেন্ট টপিক, যদি প্রিভিয়াস প্যাটার্নটা ফলো করা হয়, তাহলে বৃষ্টির ও ছাতার কোণ যেটা, ঠিক আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। বৃষ্টি ছাতার যে ম্যাথটা আছে সেটা ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে আমাদেরকে ডট গুণফল, ক্রস গুণফল, এটা আমরা পারি খুব ভালো মতো। এর পরবর্তীতে একটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদিও টাফ, এটা মনে রাখতে হবে, এটা হলো যারা বোর্ডে প্লেস করতে চায় তাদের জন্য, যে গাড়ি কিভাবে চললে গাড়ির সামনের কাজ পিছনের কাজ ভিজাবে, যে রুয়েটে একটা ম্যাথ আসছিল। যদিও থিমটা তোমরা দেখবা যে অনলাইনে চিন্ময় ভাইয়ের কিছু ক্লাস আছে, খুব সুন্দর করে পড়ানো, আমি তার ক্লাসটাই নিজে দেখছিলাম, তো এই ক্লাসটা তুমি দেখতে পারো। এরপরে আসলো আমাদের ভেক্টর ক্যালকুলাস। সো ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, সলিনয়েডাল হওয়া না হওয়া, এই জিনিসগুলা তোমরা খুব কম বোর্ডেই পাবা, হাতে গোনা এক দুইটা বোর্ডে এখান থেকে কোশ্চেন দিবে। সো এইখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে ভেক্টর ক্যালকুলাস যেটা, হ্যাঁ ভেক্টর ক্যালকুলাস, এটা হলো ইসহাক স্যারের বই থেকে পড়বা। আমি অনেক দুঃখের সহিত জানাচ্ছি যে ইসহাক স্যার কালকে মারা গিয়েছেন, উনার আত্মার শান্তি কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক। কারণ উনি গোটা বাংলাদেশের ফিজিক্সের যে সেগমেন্টটা আছে, ফিজিক্সের যে আঙ্গিক আছে, যদি সিঙ্গেল হ্যান্ডেডলি কারো বই এটাকে চেঞ্জ করে থাকে তাহলে সেটা হলো ইসহাক স্যারের বই। স্যার যদি আমাদের মাঝে নাও থাকেন, তিনি আজীবন আমাদের প্রত্যেকের মনে বেঁচে থাকবেন তার বইয়ের মাধ্যমে। তো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। আমাদের পরবর্তী চ্যাপ্টার হলো গতিবিদ্যা। এখন গতিবিদ্যা, আমি, তোমরা বলতে পারো যে ভাই আপনি কি ফুল সিলেবাস নিচ্ছেন কেন? আমি তোমাকে ফুল সিলেবাস বলে দিব যাতে তুমি এই ক্লাসগুলা সামনে অ্যাডমিশনও কাজে লাগাইতে পারো। কারণ তোমার পড়াশোনা শুধুমাত্র এইচএসসির উপর ডিপেন্ডেন্ট না, এবং এটা মনে রাখবা যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক তার মধ্যে 80% হলো সেম টপিকই কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো এটা মনে রাখবা, শুধুমাত্র শর্ট সিলেবাস করে পাগল হবে না। সো এখানে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো প্রাস।
প্রাসের কোন বিন্দুতে কত বেগ, প্রাসের নিক্ষেপণ কোণ, প্রাসের সর্বাধিক উচ্চতা, প্রাসের উলম্ব দূরত্ব, প্রাসের বিচরণকাল, প্রাসের পাল্লা, যা কিছু আছে, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি নির্ণয়, এই যে y = x tan θ সূত্রটা, পাল্লা হতে নিক্ষেপণ কোণ ও বেগ নির্ণয়, tan θ = 4h / r, প্রাস দেওয়ালে প্রতিবন্ধকতা পার করবে কিনা, যা কিছু আছে প্রাস রিলেটেড এভরিথিং খুব ভালো মতো পড়বা। এর পরবর্তীতে সেকেন্ড যেটা বাঘ হরিণের একটা ম্যাথ আছে, কিন্তু বাঘ হরিণের ম্যাথের জায়গায় এটাকে আমি যে কোনো কিছুতে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে কোনো একটা কিছু ত্বরণে চলবে এবং কোনো একটা কিছু বেগে চলবে, একে কাটাইতে পারবে কিনা, ঠিক আছে। তারপর গতি সূত্রের যে বেসিক ম্যাথগুলো আছে, যে s = ut + half-at square, v = u + at, s = u + v / 2 * t, v = u + at, গতির যে চারটা সূত্র আছে এগুলোতে যে ম্যাথগুলো হয়। কিন্তু রিসেন্ট টাইমসে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং t-তম সেকেন্ডে সম্পাদিত কাজ, এই জিনিসটা ভালো মতো শিখে নিবা, কারণ t-তম সেকেন্ডে সূত্রটা কিন্তু আলাদা, ঠিক আছে। 2t - 1 দিয়ে একটা সূত্র আছে। আর বাকি কোনো কিছু আমাদের না লাগলেও রিসেন্ট টাইমস, আমি আবারও বলতেছি, রিসেন্ট টাইমসের ট্রেন্ডগুলো মাথায় মনে রাখতে হবে। সেটা হলো গ্রাফস, খুব ভালো মতো গ্রাফস করে যাওয়া গতিবিদ্যায়। কারণ যেমন দেখো যে বেগ বনাম সময় লেখচিত্র থেকে দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, অথবা তোমাকে লেখচিত্র হতে ত্বরণ নির্ণয়, বেগ বনাম সময় লেখচিত্র হতে ত্বরণ নির্ণয় করতে বলতে পারে, বা সরণ বনাম সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করতে বলতে পারে, বা তোমাকে এখান থেকে হলো অন্যান্য অনেকগুলা প্যারামিটারস কিন্তু নির্ণয় করা যাইতে পারে। অনেক ক্ষেত্রে তারা গ্রাফ না দিয়ে একটা টেবিলও দিয়ে দিতে পারে, ঠিক আছে। যে কয়েকটা বিন্দু আমি দিয়ে দিলাম যে টি এর এই মানের জন্য এস এর এই মান, ধরো 1 এর জন্য 3, 2 এর জন্য 4, 5 এর জন্য 6, এরকম করে মান দিলাম, দেন ইউ হ্যাভ টু প্লট ইট এন্ড ফাইন্ড আউট দ্য রেজাল্ট, ঠিক আছে। সো এই জন্য আমাদের গ্রাফ জিনিসটা কিন্তু একটু ভালো মতো পড়ে যাইতে হবে, ঠিক আছে। সো প্রথমে আমাকে কি ক্লাস জানতে হবে, সেটা হলো প্রাস। প্রাসের ক্ষেত্রে আরেকটু তোমাকে যদি বলে রাখি, প্রাসের কিন্তু আমরা আজীবন পরে মাটি থেকে উপরে ফিকা, হ্যাঁ, কিন্তু আমি যদি উঁচু থেকে উঁচু জায়গায় ফেকি তাহলে একটা কেস হয়, আবার আমরা যদি সরাসরি নিচের দিকে নিক্ষেপ করি এটা আরেকটা কেস আছে, আবার যদি এমন হয় যে না আমরা উঁচু থেকে প্রাস আকারে নিচের দিকে ফিকে দিলাম একটা সার্টেন কোণে, তাও কিন্তু আরেকটা কেস হয়। সো প্রাসের কিন্তু বিভিন্ন কেসেস আছে, কেসেসগুলো যদি প্রাসের যে মূল সমীকরণ সেই সমীকরণ দিয়ে মিলে যায়, প্রত্যেকটা ম্যাথই মিলে, জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার রাখতে হয়, কিছু টাইপগুলা ম্যাথ করতে হয়, কিন্তু তুমি পারবা আশা করা যায়। সো গেল আমাদের গতিবিদ্যা। এর পরবর্তীতে আমাদের নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা থেকে সাধারণত কি আসে? নিউটনীয় বলবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো আমাদের ব্যাংকিং কোণ রিলেটেড এভরিথিং, অর্থাৎ এটা আমাদের ট্রেন দিয়ে আসতে পারে, এটা আমাদের বাস দিয়ে আসতে পারে, এটা আমাদের সাইকেল দিয়ে আসতে পারে, এনিথিং গোস, প্রত্যেকটা কেস তোমাকে জানতে হবে। এবং এই যে আমাদের সূত্রটা আছে tan θ = v²/r, যেটা আমার ফিজিক্সের সবচেয়ে প্রিয় সূত্র, কারণ আমি এটা দিয়ে অনেক ভালো ম্যাথ করতাম। sin θ = h/x, কোনটাতে রাস্তার প্রস্থ, কোনটা হলো বাঁকের ব্যাসার্ধ, খুব ভালো মতো আমাদেরকে কিন্তু জানতে হবে এখান থেকে। সো আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হলো আমাদের ব্যাংকিং কোণ রিলেটেড এভরিথিং। এবং ব্যাংকিং কোণের সাথে কিন্তু আমাদের সাইকেল হেলায়ের চালানোর একটা সম্পর্ক আছে, একটা হলো আনুভূমিকের সাথে কোণ, একটা হলো উলম্বের সাথে কোণ, দুইটা কেসের দুইটা ডিফারেন্স আছে। কিন্তু এই জিনিসটা একটু সুন্দর মতো ম্যাথ করার সময় নোটিস করিও, নাহলে কিন্তু দেখবা যে তুমি সেম প্রসেসে ম্যাথ করে আসছো কিন্তু ম্যাথ হয় নাই। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে আমাদের বাকি যেগুলো আছে, এখানে এখন বাকি রাশিমালা হলো কৌণিক গতির রাশিমালা। কৌণিক গতির রাশিমালা এটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক। সো তোমাকে এখন জড়তার ভ্রামক আই নির্ণয় করতে দেই, বা ওমেগা নির্ণয় করতে দেই, বা আলফা নির্ণয় করতে দেই, বা আমি তোমাকে জড়তার এই কে হলো চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে দেই, তোমাকে প্রত্যেকটা কেস বের করা জানতে হবে। তোমাকে যদি আমি কম্পাঙ্ক এফ নির্ণয় করতে দেই, নাকি তোমাকে পর্যায়কাল টি নির্ণয় করতে দেই, প্রত্যেকটা কেস তোমাকে জানতে হবে। এবং কৌণিক গতিশক্তি অর্থাৎ ই কে, হ্যাঁ, এটাও তোমাকে জানতে হবে, এই জিনিসটা তুমি বের করতে পারো কিনা। যেমন এখানে বেশ কিছু আছে, যে পর্যায়কাল নির্ণয়, জড়তার ভ্রামক নির্ণয়, তারপরে হলো ঘূর্ণন গতিশক্তি নির্ণয়, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, চক্রগতির ব্যাসার্ধ, ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কতটা উঁচু করতে হবে, এটা তো ব্যাংকিং কোণেরই মালপাতি। কিন্তু আমাদের কৌণিক গতির প্রত্যেকটা রাশিমালা আমাকে পারতে হবে। এটার জন্য আমি শর্ট টেকনিক যেটা পার্সোনাল নিজে ফলো করতাম, সেটা হলো আমি রৈখিক গতির রাশিমালাগুলো মুখস্থ করতাম, ঠিক আছে। এখন রৈখিক গতির এক্সাক্ট সূত্রতে কিন্তু জাস্ট কৌণিক গতির সূত্রগুলো বসাই দিলে ডিরেক্টলি হয়ে যায়। একমাত্র এই জড়তার ভ্রামক I = mk², এইটা একটু ডিফারেন্ট হয়ে যায়, বাট বাকি প্রত্যেকটাই কিন্তু পারা যায়। স্পেশালি কিছু জড়তার ভ্রামক পার্সোনালি মুখস্থ রাখবা, সেটা হলো একটা লাঠির জড়তার ভ্রামক, একটা রিং এর জড়তার ভ্রামক, একটা গোলকের জড়তার ভ্রামক, একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক। এই কেসগুলো একটু পড়বা, এগুলো সাধারণত ম্যাথে দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বাকি যেগুলা, যেমন
কৌণিক গতির রাশিমালা বলতে কি চলে আসবে বলো তো? F ইজ ইকুয়াল টু m হয় থেকে টাউ ইজ ইকুয়াল টু কি I আলফা। এই তো এই টর্ক বের করো তুমি হয়তো বা পারবা। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা জানতে হবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের সংঘর্ষ m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 ইকুয়াল প্লাস m2v2। এই জড়তা এই সংঘর্ষের সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু সংঘর্ষের কিন্তু দুটো টাইপ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউ আর ভি বের করার জন্য অনেকগুলো রাশি লাগে না, সেটারও কিন্তু সেপারেট সূত্র আছে, এটা ভালো মতো পড়বা। ঠিক আছে, এই গেল আমাদের নিউটনীয় বলবিদ্যা। এখন যদি আমরা কাজ ক্ষমতা শক্তি বলি, কাজ ক্ষমতা শক্তিতে নিঃসন্দেহে চোখ কান বন্ধ করে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের কুয়া পাম্পের দ্বারা কৃত কাজ, কুয়া হতে পানি তোলা। হ্যাঁ, এখন কুয়ার ক্ষেত্রে একটা সূত্র কিন্তু কয়টা কেসেস হয়, যে কুয়া যদি হাফ ভর্তি থাকে তাহলে কি হয়, কুয়া যদি ফুল ভর্তি থাকে তাহলে কি হয়, কুয়া যদি আমি অর্ধেক থেকে অর্ধেক খালি করি তাহলে কি হয়, সূত্র আছে। সো সূত্রটা ভালো মতো কুয়ার টপিকটা খুব ভালো মতো ক্লিয়ার করবা। এরপরে হলো কৃত কাজ নির্ণয়। কৃত কাজ নির্ণয় কিন্তু অনেক প্রকার টাইপ আছে, যে মই বাইয়ে উঠলাম, সিঁড়ি বাইয়ে উঠলাম, হেলানো তল বাইয়ে উঠলাম, কোনো একটা বস্তু বক্সের উপর বক্স রাখে উঠাইলাম, কোনো একটা বইকে সোজা করলাম, অনেক কয়টা কেস পাবা। সো কৃত কাজের বেশ কয়েকটা কেস আছে, এটার জন্য আমি সাজেস্ট করব মেডিজির প্রথম অ্যাটলিস্ট 15টা সিকিউ এর মধ্যে যে কয়টা কৃত কাজের টাইপস আছে প্রত্যেকটা ভালো মতো পড়বা। ওকে, এর পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট টপিক হইল আমাদের ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইঞ্জিনের ক্ষমতা নির্ণয়। ঠিক আছে, পাম্প বা ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় বা ক্ষমতা নির্ণয়, এই জিনিসটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আসে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভালো মতো শিখে যাও। ওই কুয়ার সাথে কানেক্টেড জিনিসপাতি P = W ডিভাইডেড বাই T দিয়ে কিন্তু আমাদের ম্যাথটা মিলে যায়। সো W বের করতে জানতে হয়, বাকিটা আমরা এমনিই পারবো। আরও যদি এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে আমি আগায় রাখবো কোনোটাতে, সেটা হলো আমাদের সময়ও আসছিল এটা, সেটা হলো কাজ শক্তি উপপাদ্যর প্রমাণ। এখানেও কিন্তু অনেকগুলা কেস হয়, যে আমি ধরো একটা পরন্ত বস্তু, এইটার জন্য কাজ শক্তি উপপাদ্য, যে প্রথম পয়েন্টে, মাঝের পয়েন্টে, লাস্ট পয়েন্টে। আবার আমি বললাম যে হেলানো তলে, উপরে, মাঝে আর একদম লাস্টে। ঠিক আছে, তারপরে আমি যে জিনিসটা মানুষজন অনেকে পারে না, সেটা হলো সরল দোলক, যে এই পয়েন্টে আর লাস্ট পয়েন্টে, 3টা পয়েন্টে সরল দোলকের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটা যে পারবে সে প্রতি পয়েন্টে বেগও বের করতে পারবে, সে প্রতি পয়েন্টে গতিশক্তি স্থিতিশক্তিও সেপারেটলি বের করতে পারবে। সো এই কাজ শক্তি উপপাদ্য তোমাকে প্রমাণ করার জন্য জানতে হবে। আর খ নাম্বারের জন্য স্প্রিং দিয়ে কিছু ম্যাথ আসে। সো স্প্রিং ইকুয়ালস টু আমরা জানি kx, w ইকুয়ালস টু k হাফ kx স্কয়ার। আমরা এই সূত্রগুলো জানি। স্প্রিং এর ম্যাথ খুব একটা পেঁচানোর কথা না আমাদের এইচএসসি লেভেলে। সো স্প্রিংটা একটু শিখে যাও, এই আর কি আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের। এখন যদি আমরা আসি মহাকর্ষ বিকর্ষ, এই চ্যাপ্টারটাকে আমি বলবো হলো দিস ইজ দ্য ভিভিআই চ্যাপ্টার। কেন বলো দেখি? এই চ্যাপ্টারটার স্পেশালিটি হলো এই চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন পেঁচানো হয় না। এই চ্যাপ্টারে ডিরেক্ট প্রতিটা ম্যাথই সূত্রের ম্যাথ। এই চ্যাপ্টারের কোশ্চেন কখনোই আমি দেখি নাই এত বছরে কঠিন আসতে। সো এই চ্যাপ্টারের প্রথমত আমাদেরকে এগুলা সব বাদ দাও, আমি তোমাকে সিম্পলি বলে দিই। কৃত্রিম উপগ্রহ রিলেটেড যা কিছু আছে, অর্থাৎ টি নির্ণয়, ভি নির্ণয়, এইচ নির্ণয়, প্রত্যেকটা কেস খুব ভালো মতো পড়ে যাবা। ঠিক আছে, যেই রাশিমালা দেওয়া থাকুক তুমি টি, ভি, এইচ এই জিনিসগুলো যাতে বের করতে পারো। এর পরবর্তীতে আমাদের খুব বেশি যে কোশ্চেনটা আসে সেটা হলো মুক্তিবেগ, ভি এসকেপ √2gr বা √2gm ডিভাইড বাই যেই সূত্র দিয়ে আসুক না কেন তুমি যাতে মুক্তিবেগ বের করতে পারো। এখন আরেকটা যে জিনিসটা আসে আমাদের, সেটা হলো যে আমাদের জি এর মানের তারতম্য, জি এর মান। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইচ উচ্চতায় জি এর মান, ডি ডেপথে জি এর মান, ল্যামডা অক্ষাংশে জি এর মান। 3টা কেস আমরা ভালো মতো পড়ে যাব। ঠিক আছে, যদি আমরা এই সিম্পল জিনিসপাতিগুলো, এই চ্যাপ্টারে সবই কিন্তু সূত্রের উপর, যার সূত্র মুখস্থ সেই চ্যাপ্টারের কোনো ম্যাথে আটকাবে না গ ঘতে। সো সূত্রগুলো ভালো মতো পড়ে গেলে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টার পার হয়ে যাব। ওকে, এখন যদি আমরা চলে আসি পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারটা অনেক বড়, টু বি অনেস্ট। এই চ্যাপ্টারের অনেক বেশি টপিক, কিন্তু চ্যাপ্টারের কোশ্চেন আসার জায়গা খুবই কম। যেমন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড যেই ইম্পর্টেন্ট সেটা হলো পয়সনের অনুপাত। ঠিক আছে, এই দুইটা কেস যদি ভালো মতো করে যাও। আচ্ছা, কে আমাকে কল দিচ্ছে একটু দেখি। ওকে, সরি, পয়সনের অনুপাতটা ভালো মতো করে যাবে। এই দুইটা গুণাঙ্ক খুব বেশি আসে। ঠিক আছে, এবং ইয়ং এর গুণাঙ্ক থেকে বলতে পারে কোনটা বেশি স্থিতিস্থাপক, কোনটা কতটুকু
সংকুচিত হবে, কোনটা কতটুকু প্রসারিত হবে, কোন পদার্থটা তার স্থিতিস্থাপক সীমা পার করে গেছে, সব কোশ্চেনই আর কি সিম্পল দৈর্ঘ্য বিকৃতি বনাম হলো বা আমার প্রয়োগকৃত বল, খুব সিম্পল জিনিসপাতি, ঠিক আছে, এই আর কি। এখন যদি আমাদের বাকি জিনিসগুলোর মধ্যে আমাদের কৃত কাজ রিসেন্ট টাইমসে ভালো আসে, সেটা হলো যে আমাদের স্থিতিস্থাপকতার কারণে কৃত কাজ কতটুকু। এটা একটা একটা থিওরি, নিউ থিংস, নতুন বইতে অ্যাড হয়েছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে যাইও। আর আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এটা হলো স্থিতিস্থাপকতার পার্টে কোন দুটো ইম্পর্টেন্ট আমাদের হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক আর পয়সন অনুপাত, এই দুটো ইম্পর্টেন্ট। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের প্রান্ত বেগ, ঠিক আছে, প্রান্ত বেগ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রান্ত বেগ এবং সান্দ্র বল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিক থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে, প্রচুর কোশ্চেন আসে। আর আরেকটা আসে হলো কৈশিকতা। সাধারণত কৈশিকতা সিম্পলি সূত্রের ম্যাথ, এটা সূত্রে বসে দিলেই পারবা। প্রান্ত বেগ বা গোলকের উপর সান্দ্র বল, প্রত্যেকটাই কিন্তু আমাদের খুব সিম্পল কোশ্চেনস আর কি, ঠিক আছে, এগুলো সূত্রের ম্যাথ, এগুলোতে কোনো ডিফারেন্ট কোনো কিছু নাই। আর যদি আমরা এই চ্যাপ্টার থেকে অন্য কোনো কিছু পড়তে চাই, সেটা হলো আমাদের সারফেস টেনশনটা আমরা পড়তে পারি, ঠিক আছে, বা পৃষ্ঠ টান দ্বারা কৃত কাজ। যদিও এই টপিক থেকে সাধারণত খুব কম কোশ্চেন করে, সাধারণত পৃষ্ঠ টান বা সারফেস টেনশন থেকে কোশ্চেন্স ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বেশি আসে, বাট এইচএসসির জন্য প্রান্ত বেগ, পয়সন অনুপাত এবং সান্দ্র বল, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা পর্যায়বৃত্ত গতিতে চলে যাই, এই চ্যাপ্টারটাও আমি বলবো ভিভিআই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন খুব একটা পেঁচায় না। এই চ্যাপ্টারের মেজরিটি কোশ্চেন্স আগের চ্যাপ্টারগুলোর থিমের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যেমন আমরা সরল দোলক কিন্তু কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটাতে পড়ছি। এখন কিন্তু আমাদের যে অন্যান্য সরল দোলকের থিমগুলো আছে, এগুলো আমরা বেসিক জিনিসপাতি দিয়ে পারা যাবে এখানে। যেমন আমাদের এই চ্যাপ্টারের সরল ছন্দিত কণার যে সূত্রটা আছে, x = a sin θ + del, এখান থেকে আমি v বের করতে পারি কিনা, এখান থেকে আমি a বের করতে পারি না, এখান থেকে আমি del বের করতে পারি কিনা, এখান থেকে আমি x বের করতে পারি কিনা, এখান থেকে আমি t বের করতে পারি কিনা, প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে জানতে হবে। খুব সিম্পল সূত্র। তারপরে আমাদের dx dt + ω² x = 0, এই যে সমীকরণটা, এটার আমরা সমাধান জানি কিনা, এগুলো হলো বেসিক ইম্পর্টেন্ট টপিকস। কিন্তু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো সরল দোলক। অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে আমাদেরকে আমরা টি বের করতে পারি কিনা, আমরা এল বের করতে পারি কিনা, আমরা জি বের করতে পারি কিনা। এবং সরল দোলকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ওই যে এইচ উচ্চতায় যে নিয়ে গেলাম, এইচ উচ্চতা নিয়ে গেলে কি পরিবর্তন হচ্ছে, জি পরিবর্তন হচ্ছে। সো এই জি পরিবর্তন হওয়ার কারণে আমার সরল দোলকের পর্যায়কাল কতটুকু পরিবর্তন হবে। সেকেন্ড দোলকের সাহায্যে যে এইচ নির্ণয় হয়, বা টেম্পারেচার বাড়লে যে আমাদের এল চেঞ্জ হচ্ছে, এটার জন্য কতটুকু চেঞ্জ হয়। ওই যে একটা সূত্র আছে না, ৮৬,৪০০ ± n, ফাস্ট হইলে প্লাস, স্লো হইলে মাইনাস। সো এই জিনিসটা আমাদেরকে খুবই ভালো মতো শিখে যাইতে হবে। সরল দোলকের ক্ষেত্রে এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আর সরল ছন্দিত কণার যে আমাদের গতিশক্তি স্থিতিশক্তি নির্ণয়ের সূত্রগুলা, এগুলো আলটিমেটলি আমাদের যে SHM এর সূত্রটা আছে, x = a sin θ + del * t, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এগুলো পারে যাব। বাট এই সরল দোলকের থিমটা কিন্তু খুব ভালো মতো ক্লিয়ার করে যাইতে হবে, তুমি যাতে প্রত্যেকটা কেসে মিলাইতে পারো। যেমন আমি তোমাকে যদি একটু পেঁচাইতে চাই, হ্যাঁ, আমি তোমাকে বললাম যে ল্যামডা অক্ষাংশ দিয়ে দিলাম, হ্যাঁ, 30 ডিগ্রি অক্ষাংশতে আমার এই একটা সেকেন্ড দোলক যার পর্যায়কাল 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের সেকেন্ড দোলক কি বিহেভ করবে, ঠিক আছে, তার পর্যায়কালের কি চেঞ্জ হবে, বা আমি এল এর কতটুকু চেঞ্জ করলে আমি তার সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ডে রাখতে পারবো। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি চলে যাই তরঙ্গ চ্যাপ্টারটা, এটা যদিও আমাদের ফুল সিলেবাসের মালপাতি, তোমাদের জন্য খুব একটা লাগবে না, বাট যদি তরঙ্গ চ্যাপ্টার থেকে পড়তে চাও, একটা জিনিসই পড়তে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হইলো গিয়ে আমাদের স্থির তরঙ্গ। কোথায় গেল? এই যে স্থির তরঙ্গ, ঠিক আছে, স্থির তরঙ্গ খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অগ্রগামী তরঙ্গ, এই দুইটা হলো কেস আমাদেরকে পড়তে হবে, এগুলো ডিরেক্ট আমাদের ইকুয়েশনস বের করতে দেয়, ঠিক আছে। আর বিট কিছুই না বাবা, বিট জাস্ট বিয়োগ করে বের করা যায়, হ্যাঁ, ভর বাড়াইলাম কমাইলাম, এলে এমসিকিউর মালপাতি, এটা তুমি পড়লেই পারবা। তরঙ্গের তীব্রতার ক্ষেত্রে ডেসিবল নির্ণয়, এটা ইম্পর্টেন্ট, এটা আসে, ডেসিবল নির্ণয়ের ম্যাথগুলা ইম্পর্টেন্ট আসে। আর বাকি যেগুলো হলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, কম্পাঙ্ক নির্ণয়, তারপরে হইলো গিয়া পর্যায়কাল নির্ণয়, নির্দিষ্ট বিন্দুতে সরণ নির্ণয়, এগুলা প্রত্যেকটাই হইলো গিয়া আমাদের সিম্পল ম্যাথ। অর্থাৎ অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ জানে,
সে যা সমীকরণ থেকে এগুলা বের করবে। আরেকটা সূত্র লাগবে v = f ল্যামডা। ঠিক আছে, এখন আমি একটা নতুন থিম তোমাদের মাথায় ঢুকাই দিই, যেটা রিসেন্ট টাইমসে আসতেছে ভালো। সেটা হলো তোমাকে যদি দুইটা ডিফারেন্ট মাধ্যম দিই তাহলে কি কি চেঞ্জ হবে, v চেঞ্জ হবে নাকি f চেঞ্জ হবে নাকি ল্যামডা চেঞ্জ হবে। তখন দুইটা মাধ্যম দিয়ে কিন্তু কোশ্চেন করে। ঠিক আছে, তো তখন একটাকে ধ্রুবক ধরে বাকি দুইটাকে পরিবর্তনশীল ধরে কিন্তু আমাদেরকে ম্যাথগুলো করতে হয়। তো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক হলো স্থির তরঙ্গ আর অগ্রগামী তরঙ্গ। আর বাকি যে রাশিমালা বের করেন এগুলা তুমি এমনিও পারবা, সূত্র দিয়ে হয়ে যায়। আর তীব্রতা লেভেল যেটা হলো ডেসিবল, এই ম্যাথগুলো আসে এই চ্যাপ্টার থেকে। এর পরবর্তী চ্যাপ্টারে যদি আমরা চলে যাই তাহলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে সাধারণত যদিও আদর্শ গ্যাস থেকে কোশ্চেন আসার কথা, কোশ্চেন আসে হলো সবচেয়ে কেমন কথা হলো আচ্ছা এই তো হ্যাঁ, কোশ্চেন আসে সবচেয়ে বেশি হলো ভাইয়া আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা এই জিনিসটা হলো আমাদেরকে খুবই ভালো মতো শিখতে হবে। আপেক্ষিক আর্দ্রতা এবং গ্লেশিয়ারের সমীকরণ, জি এই যে তাপমাত্রার উপর ভিত্তি করে শিশিরাঙ্গ থিটার যে সমীকরণটা আছে, ঠিক আছে, এই দুইটা থেকে সর্বাধিক কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে। আর যদি একটু আগে যায় কোশ্চেনটা, তাইলে আমাদের কোশ্চেনটা আসে হলো হ্রদের গভীরতা নির্ণয়। হ্যাঁ, পিভিটি দিয়ে আসে। সাধারণত আমাদের হ্রদের গভীরতার ম্যাথগুলোতে পিভি দিয়েই করা হয়, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথে কিন্তু পিভি আর টি তিনটা ভেরিয়েবল থাকে, হ্রদের নিচে এবং হ্রদের উপরে। তো এই কেসটা একটু শিখে যেও, একটু ঘাটাঘাটি করলে এই কোশ্চেনটা পাওয়া যাবে। আর এই চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন আসে না, কারণ আদর্শ গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা পরিবেশ রসায়নে খুব ভালো মতো আলোচনা করা আছে। সো এটার বাকি যে থিমগুলো আছে আপেক্ষে এই বাকি যে থিমগুলো আছে, এই থিমগুলো তুমি হলো কেমিস্ট্রি পরিবেশ রসায়নের সাথে একটু কানেক্টেড করে পড়বা। ঠিক আছে, কেমিস্ট্রি পরিবেশ রসায়ন এই চ্যাপ্টার থেকে পড়লে এইখানকার অনেক কিছু থিম দেখবা এক্সট্রা করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট আপেক্ষিক আর্দ্রতার ম্যাথগুলা খুব ভালো মতো করে যাবা। এই তো আমাদের এই চ্যাপ্টারটা ওভারঅল শেষ হয়ে গেল। এখন আমাদের তার মানে অফিসিয়ালি ফিজিক্স ফার্স্ট পার্টের অ্যানালাইসিস রোডম্যাপ শেষ। অ্যানালাইসিস রোডম্যাপ শেষ হওয়ার পরে তোমার প্রথম দায়িত্ব কি, জাস্ট জানে রাখা যে কি কি ইম্পর্টেন্ট না। তোমার প্রথম দায়িত্ব হলো এখন এই ভিডিওটা ক্লোজ করার পরে নিজের বইটা নিয়ে বসা, যে আমি ভাইয়া যে টপিকগুলো বললো এগুলো প্রত্যেকটা পারি কিনা, প্রত্যেকটা ডেপথ আছে কিনা আমার কাছে, প্রত্যেকটারই ম্যাথ করা হয়েছে কিনা। যদি না করা থাকে এই তিনটা জিনিস আমাকে অর্জন করতে হবে, এবং যদি সবগুলো করা হয়ে থাকে তাহলে টেস্ট পেপার মেরিজি থেকে প্রত্যেকটা টপিকের উপর অ্যাটলিস্ট 1 থেকে 2টা করে সৃজনশীল নিজের হাতে লিখে করতে হবে। এটুকু ছিল আজকের ক্লাসে, এবং যারা এরকম আরো ক্লাস চাও অবশ্যই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা চেক আউট করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তুমি যদি কোর্সের স্টুডেন্ট হও, ওয়েলকাম টু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আসসালামু আলাইকুম, টাটা।